হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সকলে এই ক্লাসের মধ্যে এন্টার করেছো আশা করছি সকলেই আমাকে চেনো। কারণ হচ্ছে ক্লাস 8-এর বিভিন্ন ইতিহাসের টপিক নিয়ে আলোচনা করতে করতে এইটুকুনি পরিচয়ে আমার তোমার সাথে হয়ে গেছে। তো যাই হোক, আজকের মেন ক্লাসটা কিসের জন্য, আজকের ক্লাসটা কিসের জন্য সেটা হচ্ছে তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। কোন চ্যাপ্টারে? চ্যাপ্টার 2, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার, যেটা রয়েছে তোমার আঞ্চলিক শক্তির উত্থান। এই চ্যাপ্টারটার মধ্যে কিছু অতি সংক্ষিপ্ত, অতি গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। আর একটা বিষয়, এইগুলো হচ্ছে খুবই বাছাই করা প্রশ্ন উত্তর। এইগুলো তো তোমাদের ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তার সাথে সাথে যারা রয়েছো অন্যান্য ক্লাসের এই টপিকটার মধ্যে ঢুকে গিয়েছে ক্লাসটা দেখছো, তাদের জন্য বলবো যে বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পাবে। যেই প্রশ্নগুলো এখানে আলোচনা করা হবে এই সকল প্রশ্নগুলো এমনভাবেই বাছাই করা, স্কুলের জন্য তো খুব গুরুত্বপূর্ণই, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে যেগুলোতে হচ্ছে চাকরি পাওয়া যায়। তাই তো, এখন তো ছোটো আছো, যারা ক্লাস 8-এ রয়েছে এখন তো ছোটো আছো, পরবর্তী সময় গভর্নমেন্ট এক্সামের জন্য তোমরাও প্রিপারেশান নেবে। তোমরাও পারলে এই প্রশ্নগুলোকে খাতায় লিখে নাও এবং এই প্রশ্নগুলো একটা বাঞ্চ বানিয়ে নাও, একটা আলাদা শর্ট কোশ্চেনের খাতা করো, যেগুলো এই স্কুলের এক্সামে কমন পাবে। প্লাস হচ্ছে পরবর্তী সময় বিভিন্ন ক্লাসে যতদিন তোমরা উঠবে ততদিন ইতিহাসের প্রশ্নগুলো রানিং হতে 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 যতদিন না চাকরি পাচ্ছ এই প্রশ্নগুলোর সঙ্গে তোমাদের সম্পর্ক থেকেই যাবে। তো ঠিক আছে, চলো আজকের টপিকটা আলোচনা করা যাক। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভুলেই যাচ্ছিলাম, আঞ্চলিক শক্তির উত্থান চ্যাপ্টার 2, এই টপিকটা কি অনেকদিন আগে আমি ক্লাস করিয়েছিলাম, দেন আবার আসছি। এই টপিকটা কি আঞ্চলিক শক্তির কিভাবে উত্থান হচ্ছে সেইটা নিয়ে হচ্ছে গোটা চ্যাপ্টারটা আলোচনা করা। অর্থাৎ এর আগে কি আমরা দেখেছিলাম, একটুখানি পেছনের দিকে আলোচনাটা করে নিই, দেন তারপর হচ্ছে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। 1526 বাবর, মনে আছে তো, বাবর গোলা ফোলা আনলো, এনে হচ্ছে যুদ্ধ করলো, দিয়ে হচ্ছে ইব্রাহিম লোদিকে হারালো এবং ভারতে প্রতিষ্ঠা হলো হচ্ছে এক বিশাল শক্তিশালী মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের বিস্তার চারিদিকে বেড়ে গেল। আর প্রত্যেক মানুষের যেমন জন্মর সঙ্গে মৃত্যু আছে, তেমনই এই মুঘল সাম্রাজ্যর ছোট থেকে বড় হয়ে আসা সাম্রাজ্য বিস্তার এবং এক সময় দুর্বল হওয়াটাও আমরা দেখলাম। ঔরঙ্গজেবের পরে মৃত্যুর পর থেকে মুঘল সাম্রাজ্য একবারে দুর্বল হয়ে পড়লো। ঠিক তখনই যখন এই মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ছে, ঠিক তখনই বিভিন্ন জায়গা, ভারতের বিভিন্ন জায়গায় ছোট ছোট আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে। যেমন বাংলা, তারপরে রয়েছে হচ্ছে মহীশূর, রয়েছে অযোধ্যা, এইসব জায়গাগুলো, হায়দ্রাবাদ, এইসব জায়গাগুলো কি আঞ্চলিক শক্তি হিসেবে উত্থান হচ্ছে। এবং আঞ্চলিক শক্তিগুলো যেমন হচ্ছে এখানে সিরাজউদ্দৌলাকে দেখবো, হায়দ্রাবাদের নিজামকে দেখবো, এরা সব আস্তে আস্তে ক্ষমতাবানও হয়ে উঠছে। ঠিক আছে, এরা হচ্ছে মুঘল সাম্রাজ্য দুর্বল হলো, আঞ্চলিক শক্তিগুলো গড়ে উঠছে, এরা শক্তিশালী হয়ে উঠছে। ঠিক তখনই আর একটা হচ্ছে টুইস্ট এলো। সিনেমা যেমন টুইস্ট হয়, ইতিহাসও তেমন বারবার টুইস্ট আসছে। সেই টুইস্টটা কি আসছে হচ্ছে এবার ইংরেজরা, লাল ড্রেস পরা, আমাদের মতো দেখতে নয়, ফর্সা ফর্সা লোক, হাতে বন্দুক আসছে। তারা হচ্ছে ছুঁচ হয়ে ঢুকছে আর ফাল হয়ে গোটা ভারতবর্ষকে চিড়ে ফেলছে। তারা কি করছে? তারা করছে এই সকল আঞ্চলিক শক্তিগুলোকে হারিয়ে দিয়ে ভারতকে নিজেদের আওতায় নিয়ে নিচ্ছে এবং ভারতের মানুষদের বিভিন্নভাবে নানান অত্যাচার, নির্যাতন, নির্বিচারে সকল মানুষ থেকে ট্যাক্স এরা আদায় করছে। এই ইতিহাসটাই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2-এ। আর এখান থেকেই আজকে শর্ট কোশ্চেনগুলো বা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের সামনে আলোচনা করবো। ঠিক আছে, চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? অনেকদিন আগে ক্লাস করেছিলাম, আবার হচ্ছে এলাম। আইডিয়া ক্লিয়ার? চলো এবার হচ্ছে বাছাই করা কোশ্চেনগুলো আনি, না হলে কোথা দিয়ে করাবো। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর প্রশ্নের উত্তরে, হ্যাঁ আরেকটা জিনিস এটাও ভুলে যাচ্ছিলাম, যেটা কি তোমরা সকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নের পরে কিছু সময় ফাঁকা থাকবে, সেই সময় হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। আর তার সঙ্গে কি তোমরা উত্তর দিচ্ছ প্লাস হচ্ছে তোমার নাম আর তোমার স্কুলের নাম কিংবা কী নিয়ে পড়াশোনা করছো তোমার নাম দিয়ে হচ্ছে তারপরে উত্তরগুলো দেবে। যে সর্বাধিক সঠিক উত্তর দেবে তার নামটা হচ্ছে আমরা পিন করে দেবো, যেটা সকলে দেখতে পাবে। ঠিক আছে, তো এইটা করো আর হচ্ছে উত্তরগুলো দিতে থাকো, চেষ্টা করো। ভুল হোক সমস্যা নেই, কিন্তু চেষ্টা না করা বড় সমস্যা। যে চেষ্টা করেনি সে জীবনে কোনোদিনও সফল হয়নি। ঠিক আছে, চলো আনা যাক প্রশ্ন। ক্লাস 8 প্রথম প্রশ্ন। ঠিক আছে, প্রস্তুত তো? চলো, আমি জানি তোমরা সকলেই পারবে।
কোন মুঘল সম্রাট মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন? কোন মুঘল সম্রাট মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন? ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ নাম মনে আছে তো? কে পাঠিয়েছিল মুর্শিদ কুলি খাঁকে এই বাংলার দেওয়ান হিসেবে মুর্শিদ কুলি খাঁকে কে পাঠাচ্ছে? ঠিক আছে, এর উত্তরটা। আর এটা খুবই, এই প্রশ্নটা এই কারণে ইম্পর্টেন্ট হয়, এই প্রশ্নটা বিভিন্ন স্কুলে এসেছিল, তার মধ্যে একটা স্কুল হচ্ছে মেদিনীপুর কলেজ গেট স্কুল, সেখানে হচ্ছে এই প্রশ্নটা এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ। কে পাঠাচ্ছে মুর্শিদ কুলি খাঁকে? ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন। কে পাঠিয়েছিলেন? ঔরঙ্গজেব। চেনো তো ঔরঙ্গজেবকে? কোথাকার সম্রাট ছিল? মুঘল সম্রাট। ইনি সেই শক্তিশালী মুঘল সম্রাট। তারপর হচ্ছে মুঘল সাম্রাজ্য একদম পুরো দুর্বল হয়ে পড়ে। ইনি কাকে পাঠাচ্ছে? মুর্শিদ কুলি খাঁকে পাঠাচ্ছে বাংলার দেওয়ান হিসেবে। বাংলাকে তিনি দেখাশোনা করবেন এবং পরবর্তী সময় ওনারই উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলা আসছে। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হচ্ছে এবং বাংলা হেরে যাচ্ছে, ইংরেজরা এটাকে বাংলাকে ক্যাপচার করে নিচ্ছে। ঠিক আছে, তাহলে কে পাঠাচ্ছে মুর্শিদ কুলি খাঁকে? পাঠাচ্ছে হচ্ছে ঔরঙ্গজেব। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে দেখা যাক কি আছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুর্শিদ কুলি খানের পর সুবা বাংলা কার হাতে কিভাবে চলে যায়? মুর্শিদ কুলি খানের পর বাংলা সুবা কার হাতে কিভাবে চলে যায়? সুবা বলতে প্রদেশ। ক্লাসের সময় বলেছিলাম না, মনে আছে? সুবা কথার অর্থ হলো প্রদেশ। এই বলা হচ্ছে বাংলা প্রদেশ কিভাবে মুর্শিদ কুলি খানের পর অন্য কারো হাতে চলে যায়। ঠিক আছে, চলো অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো, আশা করছি দিতে পারবে। কার হাতে যাচ্ছে মুর্শিদ কুলি খানের পর? মনে আছে তো? আর কবে? চলো আমি বলছি 1727। ঠিক আছে, 1727 টাইমে সব কিছু হচ্ছে। 1727 মুর্শিদ কুলি খানের মৃত্যু হচ্ছে। ঠিক আছে, 1727 এখানে অল্প অল্প লিখে দিই, তোমরা কিন্তু সাজিয়ে লিখবে এইটা খাতা। ঠিক আছে, 1727 মুর্শিদ কুলি খানের মৃত্যু হচ্ছে। তখন কি উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব বাজছে, আর সেই পরিস্থিতির সুযোগ নিয়ে, এটা টোটালটা লিখছি না, সেই পরিস্থিতির সুযোগ নিয়ে আলীবর্দী খাঁ কে হচ্ছে সেটা লিখে দিচ্ছি। বাংলার ক্ষমতা দখল করে। ঠিক আছে, মুর্শিদ কুলি খানের পর বাংলা সুবা কার হাতে চলে যায়? 1727। এই সময় কি মুর্শিদ কুলি খানের মৃত্যু হচ্ছে। মুর্শিদ কুলি খানের যেই মৃত্যু হচ্ছে তখন কি হচ্ছে, এই বাংলা একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কে হচ্ছে পরবর্তী নবাব হবে, কে বাংলার পরবর্তী নবাব হবে, এই নিয়ে হচ্ছে একটা সমস্যা চলছে। তো তারপরে এই সমস্যার সুযোগ নিয়ে জগৎ শেঠকে তোমরা তো চেনো। জগৎ শেঠ হচ্ছে একটা অর্থবান একটা লোক, এখনকার যেমন আম্বানি তখনকার জগৎ শেঠ। ঠিক আছে, এই আম্বানির মতনই একটা লোক, বিজনেসম্যান একটা বড় সড়ো ছিল। সেই বিজনেসম্যানদের হাতে অনেক পাওয়ার থাকে। সেই জগৎ শেঠ আর কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খাঁ সেনাপতি ছিল। আলীবর্দী খাঁ সেনাপতি বাংলার সুবা ক্ষমতা দখল করে নিচ্ছে। ঠিক আছে, এইটা কিভাবে লিখবে? একটু খাতা পেনটা বের করো। এটা হচ্ছে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানের মৃত্যু ঘটলে, ঠিক আছে, উত্তরাধিকারী নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। 1727 মুর্শিদ কুলি খানের মৃত্যু ঘটলে উত্তরাধিকারীদের মধ্যে কে নবাব হবে সেই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। আর এই পরিস্থিতিতে জগৎ শেঠ আর কিছু ক্ষমতাবান মানুষের সাহায্যে সেনাপতি আলীবর্দী খাঁ বাংলার ক্ষমতা দখল করে। ঠিক আছে, ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল। এবার আসা যাক হচ্ছে তৃতীয় প্রশ্নে। দেখা যাক তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য কি রয়েছে। কেন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি ফারুকসিয়ারের ফরমান নকচ করার অধিকার ছিল না বা নকচ করতো না? কেন বাংলার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ ফারুকসিয়ারের ফরমান নকচ করতে পারিনি?
ফারুক সিয়ার ফরমান দিয়েছিল বিনা শুল্কে ব্যবসা করার ফরমান, মনে পড়ছে? সেই ফরমান কেন হচ্ছে নকজ করতে পারলো না? একটাই কারণ, নকজ করতে পারলো না। কেন পারলো না আগে তোমরা বলো, সংক্ষেপে বলো, দিয়ে হচ্ছে কীভাবে খাতায় লিখবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? একটা কারণেই, সম্মানের জন্য। যদি নকজ করে দিত তাহলে হচ্ছে কিন্তু নবাব হচ্ছে কিচ্ছু করতে পারতো না। যদি নকজ করে দিত নবাব কিছু করতে পারতো না। যে সেটা সম্মান ছিল, সেই জন্য যে ওনাকে তো মুঘল দরবার থেকেই পাঠানো হয়েছিল, একটা সেই সম্মান ছিল যেই কর্তব্যের খাতিরে তিনি অস্বীকার করতে পারেনি। আর হচ্ছে এইভাবে সাজিয়ে লেখো, মুর্শিদ কুলির সুবা, মুর্শিদ কুলির প্রদেশ বাংলা স্বাধীনভাবে শাসন কার্য চালালেও, মুর্শিদ কুলি খাঁয়ের সুবা বাংলা স্বাধীনভাবে শাসন কার্য চালালেও তিনি মুঘল সম্রাটের অধীনে ছিলেন। অর্থাৎ কার্যত তিনি মুঘল সম্রাটের অধীনে ছিলেন, এখানে চালাচ্ছেন মুঘল সম্রাটের অধীনে ছিলেন, এবং কোম্পানির দেওয়া ফারুক সিয়ারের ফরমান নকজ করতে তিনি পারলেন না। অর্থাৎ এক প্রকার মুর্শিদ কুলি খাঁকে পাঠিয়েছিল কে? তোমার হচ্ছে দিল্লির সম্রাট, দিল্লির যে ছিল, কিন্তু মুর্শিদ কুলি খাঁর নিজস্ব ক্ষমতা হয়ে গেছিলো, দিল্লির সম্রাট দুর্বল হয়ে পড়েছিল। এক প্রকার সম্মানই, কিন্তু ওরমভাবে তো লেখা যাবে না। তো এখানে লেখো যে মুর্শিদ কুলি খাঁকে পাঠিয়েছিলেন হচ্ছে মুঘল সম্রাট, সেই জন্য মুর্শিদ কুলি খাঁ এই ফরমান অস্বীকার করতে পারলেন না। দিয়ে নিচে ছোটোভাবে, যদিও মুর্শিদ কুলি খাঁ স্বাধীনভাবেই বাংলায় শাসন কার্য চালাতেন, ঠিক আছে? তাই এর থেকে আমরা কি বোঝালাম? এর থেকে আমরা বোঝালাম যে মুর্শিদ কুলি খাঁ একটা শক্তিশালী, বাংলাকে শক্তিশালীভাবে চালাতেন, কিন্তু তবুও তিনি সম্মানবশত, যেহেতু মুঘল দরবার থেকে তাকে পাঠানো হয়েছিল, তাই জন্য সেই সম্মানের খাতিরে তিনি এই ফরমানকে অস্বীকার করলেন না, ঠিক আছে? চলো 3 নম্বর হচ্ছে, 3 নম্বরটা বলে দিলাম আর এখানে লিখলাম না, লিখলে বোর্ড পুরো হয়ে যাবে। আর বোর্ড কমপ্লিট হয়ে গেলে এক হাতে ওই চেষ্টা করছি ডিজিটাল বোর্ড নেওয়ার খুব শীঘ্রই, তো হলে তখন আর এই সবগুলো সমস্যা হবে না। তো দেখা যাক, তোমরা কি বলো, ডিজিটাল বোর্ডে ক্লাস করবে না এটাই ঠিক আছে? পরের প্রশ্ন নাম্বার 4 হচ্ছে 1756-57 খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? 1756-57 খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গেছিল? মুঘল, দিল্লি শহর বলতে মুঘলদের সেখানে ছিল, মুঘল দরবারকে পুরো হচ্ছে একজন এলো না, এসে হচ্ছে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেল, এখান থেকে প্রচুর লুটপাট করে নিয়ে চলে গেল। সেটা কে? 1756-57 যে এসেছিল সেটা কে? বলো, এতক্ষণে উত্তর দিয়ে দিয়েছো। দেখো প্রশ্ন কি, 1756-57 খ্রিস্টাব্দে কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? তো অ্যান্সারটা এটা হচ্ছে আহমদ শাহ আবদালির আক্রমণে হচ্ছে দিল্লি শহর ধ্বংস হয়ে গেছিলো। যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন একটু বাড়িয়ে লিখতে হবে, তো সেহেতু তোমরা এটা লেখো, যেখানে আমি এটা অ্যান্সারটা দিলাম। এবার যেটা বলছি এটা হচ্ছে খাতায় লেখো, 1756-57 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক আছে? 1756-57 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান বাহিনীর দ্বারা দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল, ঠিক আছে? তখন দিল্লির অবস্থা এমনই ছিল, দিল্লি যে মুঘল সম্রাট ছিল বা কোনো ক্ষমতা ছিল না, কোনো কিছু, একদম দুর্বল হয়ে পড়েছিল। তখন বারবার এরকম বৈদেশিক শত্রুরা আসতো, আক্রমণ করতো, দিল্লিতে বিভৎস পরিমাণে লুটপাট করতো, এখানে সাধারণ মানুষদের ওপর নির্যাতন করতো, যাচ্ছে তাই পুরোভাবে হচ্ছে যা বলার নয় সেরকমভাবে নির্যাতন করতো, এবং
অনেককে এখান থেকে ধরে নিয়ে চলে যেত, অনেক কিছু জিনিস নিয়ে চলে যেত, আর সেটাকে প্রতিরোধ করার মতন মুঘল দরবারের কোনো ক্ষমতা ছিল না। ঠিক আছে, তো এরকমই। তো এই 1756-57 সময় হচ্ছে যে এসে আক্রমণ করছে সে হচ্ছে আহমদ শাহ আবদালি। তিনি তো একাও তো এসে গোটা সব কিছু ধ্বংস করে দেবেন না, তিনি আর তার বাহিনী আসছে, এসে হচ্ছে দিল্লি শহর ধ্বংস করছে এবং সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তাহলে 4 নম্বর। আসা যাক হচ্ছে 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে? ঢাকা নগরটি কী নামে পরিচিত ছিল তৎকালীন সময়? এই 1700 টাইমে ঢাকা নগরটি, ঢাকা বলতে ঢাকনা নয়, ঢাকা বলতে বাংলাদেশের ঢাকা, বর্তমানে বাংলাদেশে, তখন তো হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যেই ছিল, বাংলার মধ্যেই ছিল ঢাকা। তো সেই ঢাকা শহরটা কী নামে পরিচিত ছিল? ঢাকা শহরটা কী নামে পরিচিত ছিল? ঢাকা শহরটি পরিচিত ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর নামে হচ্ছে পরিচিত ছিল। জাহাঙ্গীর কার পুত্র ছিল বলো? এটা আরেকটা প্রশ্ন। অ্যান্সার লিখলে এরকম লিখবে, জাহাঙ্গীর এনার পুত্র ছিল, এইভাবে শুধু হচ্ছে নাম লিখে দিলে দেন হচ্ছে এতগুলো প্রশ্ন আছে আমি বুঝতে পারবো না। তো জাহাঙ্গীর কার পুত্র ছিল, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন আমার। এটা ইম্পর্টেন্ট নয়, তবুও হচ্ছে এটা আইডিয়া ক্লিয়ারের জন্য এটা মজার প্রশ্ন। তো ঢাকা শহরের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, আর জাহাঙ্গীর কার পুত্র ছিল, এটা হচ্ছে আমার প্রশ্ন তোমাদের কাছে আরেকটা। ঠিক আছে, এটা মজার প্রশ্ন। অ্যান্সার আশা করছি তোমরা সকলে দিতে পারবে। ওইটা কবিতাটা জানো তো, বাবার হলো আবার জ্বর সারলো ওষুধে, তো ওইটা মনে আছে তো? ওইটা দিয়েই হচ্ছে গোটা মুঘল সাম্রাজ্যের, কি বলবো, মুঘল সাম্রাজ্যের সকল শাসকেদের নাম মনে রাখা যায়। যদি না জেনে থাকো কেউ আমাকে জানাবে, আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো, ওটা নিয়ে আমার একটা ভিডিও বানানো রয়েছে যদিও। ঠিক আছে, তো মেন হচ্ছে কি এখানে ঢাকা শহর কার নামে ছিল? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর নাম ছিল। 5 নম্বর। 6 নম্বর প্রশ্ন দেখা যাক। 1724 খ্রিস্টাব্দে কে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করে? 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটা কে প্রতিষ্ঠা করে? এরকম করে একটা কিছু নাম আছে, তাই তো? দিয়ে দাও অ্যান্সারটা। অতি সংক্ষিপ্ত, একটু বড় করে লিখতে হবে, কিন্তু তোমার শর্টে দাও, বড় করে যেটা হবে সেটা হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে খাতায় তোমরা লিখে নেবে। ঠিক আছে, 1724 খ্রিস্টাব্দে কে হায়দ্রাবাদ রাজ্যটা প্রতিষ্ঠা করছে? 1724-এ কে হায়দ্রাবাদ রাজ্যটা প্রতিষ্ঠা করছে? এটা প্রতিষ্ঠা করতে হচ্ছে চিনকুলিজ খাঁ। চিনকুলিজ খাঁ এই হায়দ্রাবাদ রাজ্যটা প্রতিষ্ঠা করছে। আর কীভাবে প্রতিষ্ঠা করছে? একটু সংক্ষিপ্ত প্রশ্ন, একটু বড় যেহেতু 2 নম্বর থাকবে, তো সেহেতু হচ্ছে এইভাবে লেখো, চিনকুলিজ খাঁ মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক, চিনকুলিজ খাঁ মুঘল সম্রাট, তখন হচ্ছে মুঘল দরবারে ফারুকসিয়ার ছিল, মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট আহমদ শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটা প্রতিষ্ঠা করে। অর্থাৎ এই যে চিনকুলিজ খাঁ, চিনকুলিজ কি মিনকুলিজ, সেরকম একটা কবিতা আছে না, সব কিছু বলা হতো আগে। সেই চিনকুলিজ খাঁ মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে একটা উপাধি পাচ্ছে, সেটা কি নিজাম উল মুলক। এই হায়দ্রাবাদের সব শাসককে নিজামই বলা হবে পরে, হায়দ্রাবাদের নিজাম। তো এই চিনকুলিজ খাঁ মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে নিজামুল মুলক উপাধি নিচ্ছে, আর সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি নিচ্ছে। এই দুটো উপাধি তখন হচ্ছে একটা উপাধি বলতে একটা পদ, একটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে সম্মান। এই দুটো সম্মান নিয়ে তিনি হায়দ্রাবাদে চলে আসছে 1724-এ এবং এখানে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যটা প্রতিষ্ঠা করছে। ঠিক আছে, তো এইভাবে লেখো, চিনকুলিজ খাঁ মুঘল সম্রাট ফারুকসিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহর কাছ থেকে আসফ জাহ উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্যটি প্রতিষ্ঠা করে। ঠিক আছে, চলো হয়ে গেল দেখতে দেখতে 6টা প্রশ্ন কমপ্লিট। আসা যাক হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আর এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নটা রয়েছে তোমাদের,
খোজা ওয়াজিদ কে ছিলেন? খোজা ওয়াজিদ কে ছিলেন? খাজা ওয়াজিদ কে ছিলেন? খাজা ওয়াজিদ ছিলেন একজন আর্মেনীয় ব্যবসায়ী। খাজা ওয়াজিদ ছিলেন 18 শতকে, অষ্টাদশ শতকের বিতর্ক যেহেতু চ্যাপ্টারটা এটা, তো 18 শতকের মধ্যেই যা কিছু সমস্যা হবে সেটা। এই 18 শতকে, ঠিক আছে, 18 শতকের একজন আর্মেনীয় ব্যবসায়ী ছিলেন হচ্ছে খাজা ওয়াজিদ। আর এই অ্যান্সারটা কীভাবে লিখবে এই বলছি, এটা হচ্ছে লিখে নাও, ঠিক আছে। খোজা ওয়াজিদ ছিলেন 18 শতকের মধ্যভাগে বাংলা সুবার একজন আর্মেনীয় ব্যবসায়ী, ঠিক আছে, বাংলা সুবার একজন আর্মেনীয় ব্যবসায়ী। খাজা ওয়াজিদ কে ছিলেন? প্রশ্ন এলে অ্যান্সার এইভাবে লিখবে তোমরা, খাজা ওয়াজিদ ছিলেন 18 শতকের মধ্যভাগে বাংলা সুবার একজন আর্মেনীয় ব্যবসায়ী, ঠিক আছে। চলো 7 নম্বর প্রশ্ন গেল, দেখা যাক এবার হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা কি রয়েছে? আলীবর্দী খাঁ কার সেনাপতি ছিলেন? আলীবর্দী খাঁ কার সেনাপতি ছিলেন? আমরা আগেই কিন্তু এটা আলোচনা করেছি। চলো এটার অ্যান্সার তোমরা দাও, 30 সেকেন্ডে অ্যান্সার করি, তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারবে। বলো, খুবই সোজা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। আলীবর্দী খাঁ কার সেনাপতি ছিলেন? মুর্শিদ কুলি খানেরই সেনাপতি ছিলেন হচ্ছে আলীবর্দী খাঁ। ওই ব্যবসায়ীদের হচ্ছে কি বলবো সাপোর্টে হচ্ছে ইনি পরবর্তী নবাব হচ্ছেন। তো তাহলে আলীবর্দী খাঁয়ের কার সেনাপতি ছিলেন? আলীবর্দী খাঁ সেনাপতি ছিলেন হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। দিয়ে মুর্শিদ কুলি খাঁ যখন মারা যাচ্ছে তখন আলীবর্দী খাঁ ক্ষমতায় আসছে, নবাব হচ্ছে। তাহলে আলীবর্দী খাঁ কার সেনাপতি ছিলেন? অ্যান্সারটা এইভাবে লেখো, নবাব মুর্শিদ কুলি খানের সেনাপতি ছিলেন আলীবর্দী খাঁ, ঠিক আছে। 8-এর পর আসা যাক 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন কি রয়েছে? আলীবর্দী খাঁ কবে মারা যান? আলীবর্দী খাঁ কবে মারা যান? আলীবর্দী খানের পরে কে সিংহাসনে? এটা পরে প্রশ্ন আলোচনা করব, এত প্রশ্ন উত্তর দিতে গেলে এখন হচ্ছে গুলিয়ে যাবে। আলীবর্দী খান কবে মারা যান? ইনি তো ক্ষমতায় আসছেন, আলীবর্দী খাঁ কবে মারা যাচ্ছে বলো। আলীবর্দী মারা যাওয়ার পরেই হচ্ছে সিরাজউদ্দৌলা আসছে, ঠিক আছে। ওঠানেও এটা বিভৎস পলাশির ষড়যন্ত্র, পলাশির যুদ্ধ হবে। তো আলীবর্দী খাঁ কবে মারা যাচ্ছে? সিরাজ যবে ক্ষমতায় আসছে তবেই আলীবর্দী খাঁ মারা যাচ্ছে। তো বলো আলীবর্দী খাঁ কবে মারা যাচ্ছে? এটা এমনই একটা প্রশ্ন, সিরাজ কবে ক্ষমতায় আসছে এক, আলীবর্দী খাঁ কবে মারা যাচ্ছে এক, ঠিক আছে। কবে মারা যাচ্ছে? 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খাঁ মারা যাচ্ছে। 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা যাচ্ছে। এরপরে প্রশ্ন, মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কার রচনা? বা মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কে রচনা করেছিলেন? মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি কে রচনা করেছিলেন? অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি রচনা করেছিলেন বলে তারপরে হচ্ছে এটা লিখবে। কবি গঙ্গারাম, ঠিক আছে। মহারাষ্ট্র পুরাণ গ্রন্থটি রচনা করেছিলেন কবি গঙ্গারাম। আর এইখানেই গঙ্গারাম দিয়ে হচ্ছে এখানেই কবি গঙ্গারামের এখানেই হচ্ছে আমরা প্রথম ক্লাসটা শেষ করছি, ঠিক আছে। এর পরের ক্লাসে আরও কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা দেখবো, যে এইগুলো খুবই এক্সামের জন্য, বিভিন্ন এক্সামের জন্য, প্লাস হচ্ছে তোমাদের স্কুলের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ
এখানে এতটাই শেষ হলো। আর কেবল ইতিহাস নয়, বিভিন্ন ক্লাস হচ্ছে আমাদের চ্যানেল স্টাডি টাইমে হতে থাকে, তোমরা সেইগুলো দেখো, দেখে তোমাদের মতামত জানো কেমন লাগছে, ভালো লাগুক খারাপ লাগুক, হেল্পফুল মনে হোক কি না হোক, সব কিছু তোমরা জানাতে পারো। আর যদি তোমাদের অন্যান্য কিছু সমস্যা থাকে সেইগুলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর কেবল এইগুলো সাবজেক্টিভ ক্লাস বাদেও মোটিভেশনাল, বায়োগ্রাফি এইসব ধরনের ক্লাসও আমাদের চ্যানেলে হয়ে থাকে, সেইগুলো দেখো। বিভিন্ন স্যারেরা বিভিন্ন ক্লাস করাচ্ছে, সেইগুলো দেখো, তোমাদের মতামত জানাও। তবে আজকেরটা এখানেই শেষ হচ্ছে। যা যা সমস্যা, সুবিধে, সুযোগ সব কিছু হচ্ছে এখানে জানাবে, ঠিক আছে, সমস্যা হলো। আর এখানেই শেষ করছি আজকেরটা। ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব জানো, না হলে পরের ক্লাসগুলো আসবে না, তো সেইগুলো করে দিও ভালো লাগলে। তো আজকেরটা এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা।